নমস্কার। মানিক সরকারের শাসনামলে, বলা ভালো বামেদের ক্ষমতাকালে, এই রাজ্যে বিভিন্ন কোম্পানি তার বাণিজ্য কায়েম করেছে। তার মধ্যে একটি পরিচিত নাম রোজভ্যালি। এবং এই রোজভ্যালিতে যারা টাকা সঞ্চয় করেছেন বা টাকা রেখেছেন, তাদের অভিযোগ যে কোম্পানি টাকা ফেরত না দিয়ে, টাকা না দিয়ে পালিয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। বাম আমল থেকে প্রক্রিয়া শুরু হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে এখনো রোজভ্যালির টাকা চাইছেন এ রাজ্যের জনগণ। তবে যারা টাকা সঞ্চয় করেছেন, টাকা জমা দিয়েছেন, তারা কতজন চাইছেন তার চেয়ে বড় কথা হলো তাদেরকে দিয়ে চাওয়ানো হচ্ছে একটি রাজনৈতিক দল, তাদের ময়দানে নেমে সে টাকা চাওয়ানোর ব্যবস্থা করছে। এখন প্রশ্ন হলো, সেই টাকা কি সত্যি অর্থে মানিক সরকার বলে দিয়েছেন টাকা সঞ্চয় করতে? তিনি কি রোজভ্যালির এজেন্ট ছিলেন? তিনি কি রোজভ্যালির প্রচারক ছিলেন? তিনি কি রোজভ্যালির পিআরও ছিলেন? তিনি কি রোজভ্যালির জন্য উজ্জীবিত করেছেন? এমন হাজারো প্রশ্ন থাকলেও তার উত্তর অবশ্যই মানিক সরকারকে দিতে হবে। তিনি আপাতত তা দিচ্ছেন না। খোয়াইয়ে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন মানিক সরকার। সেখানে যাওয়ার পর তার কাছে রোজভ্যালির টাকা খুঁজতে এসেছেন বিজেপির লোকজন, কোনো পতাকা এবং ব্যানার ছাড়া। পরবর্তী সময় বিজেপির লোকজন বিষয়গুলো নিজেরাই তা প্রকাশ্যে এনেছেন, আর চেপে যেতে পারেনি। আজ ধর্মনগরেও যারা এসছেন তারা বিজেপির কথায় এসছেন, তারাই আবার কথাগুলো বলছিলেন নিজেদের মধ্যে। যখন ক্যামেরাবন্দি হলো এসব কথাগুলো, তখন প্রকারান্তরে নেতারাও স্বীকার করেছেন। আমরা সেদিক থেকে বলছি, এই রাজ্যে বেশ কয়েকটি ঘটনা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমত হচ্ছে, যারা রোজভ্যালিতে প্রতারিত হয়েছে তারা মানিক সরকারের কাছে টাকা চেয়েছেন, টাকা চাইছেন, এবং মানিক সরকার একটি দলীয় কর্মসূচিতে গেছেন, সেখানে স্লোগান দেওয়া হয়েছিল। গোটা প্রক্রিয়ার পেছনে যারা রয়েছেন তারা শাসক দল বিজেপি। শুধু অভিযোগে নয়, সেখানকার যারা কথা বলছেন তাদের অডিও এবং ভিডিও রেকর্ড রয়েছে আমাদের কাছে। এবং আরো একটা বিষয় রয়েছে, কার্যত নেতারা তা স্বীকার করেছেন বিভিন্ন মাধ্যমে। এখন অনেকগুলো প্রশ্ন সেখানে উঠে আসছে। যখন সরকার পরিবর্তনে ডাক দেওয়া হলো 2018 সালের আগে, 2017 সালে, এবং তার আগে যতগুলো কর্মসূচি করেছে বিজেপি, তারা কথা দিয়েছে এই সিট ফান্ড সহ রোজভ্যালি যারাই প্রতারিত হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে, এবং এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত অপরাধী তাদের শাস্তি হবে, পাতাল থেকে তুলে আনা হবে। এমন কয়েকটি বিষয় শুধু একেবারে সাধারণ কয়েকজন নেতা বলছেন তা নয়, সিকিয়াদলি নেতারা বলছেন তা নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছেন, এই রোজভ্যালি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিক্রিয়া বক্তব্য রেখে গেছেন। এবং তৎকালীন সময়ের বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন। ত্রিপুরার সিকিয়াদলি নেতারা বলছেন তা নয়, একেবারে তাবড় তাবড় নেতারা এসে বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে বিরাট মাপের নেতারা, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা এসে বলে গেছে। তারপরও এই 6-7 বছরে যারা এই রোজভ্যালির অপরাধের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন তাদেরকে শাস্তি হয়েছে। খুদ বিজেপির প্রদেশ কার্যালয়ে বসে, কুশাবা ভবনে বসে বিজেপির নেতারা বলেছেন যে মানিক সরকার এই রোজভ্যালি কাণ্ডে যুক্ত আছেন, এবং যখনই বিষয়টি বলা হয় তিনি আতঙ্কে থাকেন ভুবনেশ্বরের। কেন? তার একটা আলাদা ব্যাখ্যা অবশ্যই আছে। যারা সচেতন নাগরিক এ রাজ্যের, তারা এই নামটির সঙ্গে যুক্ত আছে। এবং এই পর্যন্ত যতজনকে রাজ্যে এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তদন্তকারী সংস্থা তা জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মানিক সরকারের কাছে টাকা চাওয়ার অধিকার তাদের কে দিয়েছে বা তাদেরকে কে বলে দিয়েছে? তা একেবারে ওপেন সিক্রেট। আজ ধর্মনগরের মানুষ কি দেখেছেন, কি বুঝেছেন, তার চেয়ে বড় কথা হলো গোটা রাজ্যে সিপিআইএম এই বিষয়টি নিয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে না। তা নিয়ে উঠল প্রশ্ন, সন্দেহ দেখা দিয়েছে। তাহলে কি সিপিআইএম এর মধ্যেই মানিক সরকার বিরোধী চক্র কাজ করছে? এই প্রশ্ন একটা মহল তুলছে। আবার আরেকটা মহল বলছে এই কথাগুলো সকলেই জানেন, আমরা কয়েকজন নেতৃত্বের প্রতিক্রিয়া নেওয়া বিষয়ে চেষ্টা করেছি, তাদের মতামত নিয়েছি। সিপিআইএম তার মতন করে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেয়নি। যখন আমি আপনার সঙ্গে কথা বলছি ইস্যুতে কোনো বিবৃতি দেয়নি। তবে আমরা আমাদের স্টুডিও থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি সদ্য বিদায়ী উত্তর জেলার সিপিআইএম সম্পাদক অমিতাভ দত্তের। ওনার বক্তব্য আমরা গ্রহণ করেছি।
আমরা এই বিষয়গুলো এখন উত্থাপন করছি আপনাদের প্রত্যেকের কাছে, আপনারা কথা বলবেন, আপনারা জানবেন। আমরা শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান এবং তৎকালীন সময়ে 2018 সালের বক্তব্য শোনাচ্ছি আপনাদের। তৎকালীন সময়ের বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আমরা কিছু বক্তব্য ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার আগে সে বক্তব্যের অংশ বিশেষ আপনাদের কাছে শুরুতে শোনাচ্ছি। रोजवेली में जो गरीबों का लूटा गया है और जिन्होंने मिली भगत करके लूटा है, उनको भाई बहनों ऐसी सजा दो ताकि फिर से कभी गरीब का 1 रुपया छीनने की कोई हिम्मत न हो। मैं त्रिपुरा के सभी गरीबों को, त्रिपुरा के सभी नागरिकों को आश्वस्त करने वाला हूं, आया हूं कि 4 तारीख को त्रिपुरा में भाजपा की सरकार बनेगी और ये पाताल के अंदर छुप जाए, रोजवेली के गुनहगारों को जेल की सलाखों के पीछे हम डाल कर रहेंगे। मित्रों, गरीबों की गाड़ी कमाई जिसने भी खाई है उसको हजम नहीं होने देंगे, उसको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार है। अरे रोजवेली में जो गरीबों का लूटा गया है और जिन्होंने मिली भगत करके लूटा है, उनको भाई बहनों ऐसी सजा दो ताकि फिर से कभी गरीब का 1 रुपया छीनने की कोई हिम्मत न हो। मैं त्रिपुरा के सभी गरीबों को, त्रिपुरा के सभी नागरिकों को आश्वस्त करने वाला हूं, आया हूं कि 4 तारीख को त्रिपुरा में भाजपा की सरकार बनेगी और ये पाताल के अंदर छुप जाए, रोजवेली के गुनहगारों को जेल की सलाखों के पीछे हम डाल। नमस्कार के बोलছেন मित्रों, गरीबों की নমস্কার। বিষয়টা দেখা ধর্মনগরের বিষয়টা আসলে আমি যদি বলতে হয়, যদি মানিক সরকার যদি রুজবেলির টাকা খেয়ে থাকে 2018 সালে নির্বাচনের আগে বিজেপির প্রদেশ সর্বভারতীয় সভাপতি ছিলেন, এখন রাজ্যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর। যদি মানিক সরকার যদি টাকা আত্মসাৎ করে থাকে তাহলে এই রাজ্যের কেন্দ্রের ডবল ইঞ্জিনের সরকার কেন বসে রইল? এটা হলো আমার প্রশ্ন। যদি মানিক সরকার টাকা খেয়ে থাকে তাহলে তাকে তদন্ত করে গ্রেপ্তার করা হোক, আইনের শাস্তি দেওয়া হোক, কিন্তু সেটা তো করতে পারলো না। কিন্তু আমরা দেখলাম সাউথের মাধ্যমে বাদল চৌধুরী এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু আসলে বিজেপি দলের তারা এমন কাজ করতে পারে না মানুষকে খেপিয়ে দিয়ে। যদি ধর্মনগর মানিক সরকারের এই যে সম্মেলনের বিষয়টার উপর নিয়ে যে তাদের একটা চড়াও করছে, সেটা হলো একটা এইখানে যারা বিধায়ক হয়েছে, যারা নেতৃত্ব হয়েছে, তাদেরকে একটা উস্কিয়ে দিয়ে কোনো জন্য ত্রিপুরায় যে কোনো কাজ নাই, কর্ম নাই। কারণ রুজুরির টাকা যদি মানিক সরকার খেয়ে থাকে, আমরা বারবার বলছি গ্রেপ্তার করা হোক বা তদন্ত করে তাদের আইনের আওতার মধ্যে নেওয়া হোক, কিন্তু সেটা তো করতে পারেনি। তাদের 7 বছর কেটে গেল, কিন্তু আসলে ত্রিপুরার যে কাজ নেই, কর্ম নেই। কারণ মানুষকে ধরে রাখতে হবে, কারণ মানুষকে মিথ্যা প্রবল দিয়ে একটা সাজিয়ে গুটিয়ে রাখতে হবে, তাদের কাছে রাখতে হবে। মেন বিষয়টা হলো এই বিষয়টা হলো এটা, আর অন্য কোনো বিষয় নাই। কারণ ধর্মনগরের বিষয় এবং মানিক সরকারকে দেখে যারা বলছিলেন সেখানে এসছেন টাকা খুঁজতে, যারা এসছেন, এমন একটি দৃশ্য তো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি বিজেপির তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনেছেন। আরেকটা বিষয় দেখুন, রাজ্য মন্ত্রিসভার সদস্য শান্তনা চাকমাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছেন নাগরিকরা, কারণ তাদের সমস্যার সমাধান করতে পারেননি মন্ত্রী। বলছেন গো ব্যাক স্লোগান শুনে জনতার ক্ষোভের মুখ থেকে পালিয়ে এসেছেন মন্ত্রী শান্তনা চাকমা। জম্পি হিলের ঘটনা আমরা একবার আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ধর্মনগরের যে বিক্ষুব্ধ লোকরা
শরীরে দিয়েছে, কিন্তু মানুষ বুঝতে পারছে কে টাকা নিয়েছে, কে ঘোটালার সঙ্গে জড়িত, কিন্তু তারা আসতেই হবে। অ্যাকচুয়ালি তারা এখানে এসেছে তারা মনের থেকে আসেনি, তারা পার্টির চাপে পড়ে তারা বিক্ষোভ দেখালো। কিন্তু মানিক সরকার যদি রোজগারির টাকা কিনত তাহলে আজকে 5 তলা বিল্ডিং থাকতো, আজকে পার্টির বিষয়ে থাকা হয় না তা ওনার। উনি আজকে বাড়ি নেই, ঘরে কিছুই নেই, কিন্তু এমন একটা লোককে এরকম ভাবে অপমান করাটা ঠিক না। সবচেয়ে বড় তো অপরাধী অমিত শাহ, নরেন্দ্র মোদী। কারণ 2018 সালে বলেছিল যে সমস্ত লোকগুলির টাকা দেওয়া হবে, কিন্তু দাদা কিছুদিন আগেও তো নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছিল সাহারা টাকা দায়িত্ব তারা নিবে, তারা টাকা দিবে। আগেও তো দাদা সাহারা করেছিলাম 2013 সালে, কিন্তু মিটিউট হয়ে গেছে 2018 সালে, আজ পর্যন্ত 1 টাকাও পাইনি। তাহলে এটা তো ঘটনা তো সবচেয়ে বড় ঘোটালা আমি মনে করি অমিত শাহ, নরেন্দ্র মোদী। কারণ তারা আদানিকে 46,000 কোটি টাকা মকুব করে দিল। তারা তো এইভাবে শিল্পপতিরা টাকা মকুব করে আর গরিব মানুষের টাকা দিতে কি হয়? কৃষক আত্মহত্যা করছে। তারা এসব করে আর কতদিন? মানুষের রুজি রোজগার নাই, কিছু নাই, এইভাবে চলছে। কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীকেই বলবো আপনারাই টাকা দিন, আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেন আপনার প্রতিশ্রুতি পালন করুন। নমস্কার। খোদ বিজেপির প্রদেশ কার্যালয়ে বসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সেখানে গ্রেপ্তার করা হতে পারে, গ্রেপ্তার করা হবে এমন কথা বলা হয়েছিল, বিজেপির তরফে বলা হয়েছে। কিন্তু কেনই 6-7 বছর হলো না? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, যারা এখানে এসছেন তারা কি সবাই রুজভ্যালিতে টাকা সঞ্চয় করেছেন? এই প্রমাণপত্র কি তাদের কাছে আছে? আর ধর্মনগরে যে কর্মসূচি হলো সেই কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন সেই প্রমাণ কি তারা দিতে পারে? আপাতত কয়েকজনের যখন প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা হলো, তারা একে অপরের দিকে বলে দিচ্ছেন, একে অপরকে বলছেন যে এই দিদি জানেন, এই দিদি জানেন। তখন থেকে বিষয়টা উঠেছে। আমি ধরে নিই যে তারা রুজভ্যালিতে প্রতারণার শিকার হয়েছেন। আমি ধরে নিলাম তৎকালীন সময়ে মানিক সরকারের শাসনামলে এই কোম্পানিগুলো কাজ করেছে, কোম্পানিগুলো মানুষের সাথে প্রতারণা করেছে। প্রকারান্তরে রাজ্য প্রশাসনের প্রধান হিসাবে তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন না, তিনি দায়ী। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা সরকার পরিবর্তনের আগে কথা দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে জেপি নাড্ডা, প্রত্যেকে যারা কথা দিয়েছেন, তাহলে সেই কথা কেন রাখা হলো না? আমরা আরেকবার শুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তৎকালীন কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি, বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের আমরা অংশ বিশেষ শুনি, আরেকবার শুনি। रोज वैली में जो गरीबों का लूटा गया है और जिन्होंने मिली भगत करके लूटा है, उनको भाई बहनों ऐसी सजा दो ताकि फिर से कभी गरीब का 1 रुपया छीनने की कोई हिम्मत न हो। मैं त्रिपुरा के सभी गरीबों को, त्रिपुरा के सभी नागरिकों को आश्वस्त करने वाला हूं, आया हूं कि 4 तारीख को त्रिपुरा में भाजपा की सरकार बनेगी और ये पाताल के अंदर छुप जाए, रोजवेली के गुनहगारों को जेल की सलाखों के पीछे हम डालकर रहेंगे। मित्रों, गरीबों की गाड़ी कमाई जिसने भी खाई है उसको हजम नहीं होने देंगे, उसको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार है। अरे रोज वैली में जो गरीबों का लूटा गया है, নমস্কার, কে বলছেন? जिन्होंने मिली भगत करके लूटा है। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। যে প্রসঙ্গটি আপনারা আজকে লাইভ করছেন, প্রসঙ্গ খুবই সুন্দর। কারণ একটা পার্টির জেলা সম্মেলন চলছে, জেলা সম্মেলন যে পার্টি সেই পার্টির নেতৃত্বে যাবে,
সঠিক আছেন, কিন্তু আপনাদের এই যে স্ক্রিনে দেখাচ্ছেন আমাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শোনাচ্ছেন 18 আগে। আর বর্তমান যে আজকের পরিস্থিতি, যে জেলা সম্মেলনে যে নেতৃত্বে গেলেন মানিক সরকার, তো এই যে পর্যায়ে যারা আমরা দেখছি বর্তমানে আজকের দিনে আপনাদের টিভির পর্দা, আপনাদের এই চ্যানেলে প্রতারক কারা, এটা তো স্পষ্ট। 7 বছর অতিক্রান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন সর্বভারতীয় সভাপতি দলের। প্রতারক কারা, এটা তো স্পষ্ট। আর দ্বিতীয় বলার কি থাকে, একটা দেশের প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান তিনি সভাপতি ছিলেন 4 তারিখ, আজকে তো কত বছরের 4 তারিখ গেল, 60 বছরের 4 তারিখ পেরিয়ে গেল। এর জন্য তো একটা চুল চিনতে পারলেন, একটা চুল ধরতে পারলেন না। প্রতারক তারা, বিশ্বাসযোগ্য তারা, ঠিক লজ্জা লজ্জা। গরিব মানুষ এখন টাকা পায়নি। নমস্কার দাদা, খারাপ লাগলো ব্যাপারটা। এবং জম্পুই হিলের মানুষের অভিযোগ, সেখানে পানীয় জলের সংকট চলছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। মন্ত্রী সেই পদ দিয়ে যেতে চেয়েছেন শান্তনা চাকমা, জনগণ আটকে দিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছেন। আমরা আরেকবার শুনি। আপনারা যে কয়েকটি দৃশ্য দেখলেন, কয়েকটি বিষয় শুনলেন, আপনারা কথা বলবেন। আপনাদের অনেকের কাছে আমরা কয়েকটি বিষয় উত্থাপন করছি। বিভিন্ন জায়গায় বঞ্চিতরা সরব হচ্ছেন। মানিক সরকারের আমলে তারা বঞ্চিত হয়েছেন বা সেই সময় প্রতারিত হয়েছেন, এই অভিযোগে আজ তারা সরব হয়েছেন, নাগরিকরা সরব হয়েছেন। যাক, এর পেছনে রাজনৈতিক কি ইন্ধন রয়েছে সে না হোক, ধর্মনগরে মানুষ যেমন জানেন, প্রত্যেক রাজনৈতিক দলের নেতারাও জানেন। এখন প্রশ্ন হলো নাগরিকদের পরিষেবার বিষয়টি। সরাসরি নাগরিকরা বলছেন যে নির্বাচনের আগে বিধায়ক মানে যিনি প্রার্থী ছিলেন তিনি এসছেন, এখন বিধায়ক হয়েছেন আর আসার সময় পাচ্ছেন না। বিধায়ক জনগণের সঙ্গে দেখাই করছেন না। এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি অন্যান্যরা যারা আছেন, যাদের নির্বাচনে জয় নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার মানুষ, যে ভোট দিতে পারেননি এমন অভিযোগ যারা তুলেছেন, সেখানকার জনপ্রতিনিধির বিরুদ্ধেও সেই অভিযোগগুলো তোলা হচ্ছে। তাহলে একজন জনপ্রতিনিধি জনগণের কথা শুনবেন, জনগণের সমস্যার কথা শুনবেন। মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন যে প্রত্যেককে জনগণের কাছে যেতে হবে, জনগণের সমস্যার কথা শুনতে হবে। সবকিছু সমাধান সঙ্গে সঙ্গে করা যাবে সেটা সম্ভব নয়, তবে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী নিজে জনগণের সঙ্গে কথা বলার জন্য সময় ব্যয় করছেন, রাজ্যের প্রশাসনের প্রধান হয়ে, সরকার প্রধান হয়ে যাচ্ছেন, নিজ বিধানসভায় শুধু নয়, যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে, আর সেখানে যিনি এলাকার জনপ্রতিনিধি তিনি জনগণের সঙ্গে দেখা করছেন না। জনগণই কথা বলছেন, অন ক্যামেরায় কথা বলছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, 10 মিনিট টাকা 900 হয়েছে। আমি একজন সিনিয়র ম্যান, আমি বলছি 10 মিনিট টাকা গরিবের অংশে 900 হয়েছে, কিন্তু রোজবেরি কিছু সম্পত্তিও কিন্তু আছে ত্রিপুরা রাজ্যে, এগুলি কিন্তু তারা করছে। আমার প্রশ্ন
রোজবেলি যে রবীন্দ্র ভবনের সামনে যে বিশাল অট্টালিকা বাড়ি এবং পার্ক এইগুলি বিক্রি করে গরিব যারা একদম দুষ্ট কাজ করে টাকাটা জমিয়েছিল তাদেরকে একটা রিচ করে এই সরকার কেন এই যদি বিক্রি করে 5,000 কিনে তাদের হাতে টাকাটা তুলে দেয় না? সেটা তো দিতে পারছে। এটা তো রোজবেলির সম্পদ তারা দখল করে রেখে দিয়েছে। হ্যাঁ, একটা পার্কও ছিল, আপনি জানেন এটা পার্কটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা রোজবেলি পার্ক ছিল, আমরা সেটা নিয়েওছি। হ্যাঁ, তো সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো যে আপনারা একটা রিস্ক করুন, গরিব অংশে যারা মানে বাড়িতে কাজ করে টাকা জমিয়েছিলেন তাদেরকে এই টাকাটা তুলে দিন হাতে, তাহলে তো এই গরিবগুলি বেঁচে যাবে। এগুলি তো নিয়ে রাজনীতি করাটা তো ঠিক নয়। আজকে 7 বছর হচ্ছে এখন রোজবেলি। আজকে দেখলাম মানে উত্তরপ্রদেশ বিহারের বিএসএফ এর চাকরি এটা কত টাকা করে মানে কিভাবে ফলস কার্ড নিয়ে মানে অফার তৈরি করে ফেলেছে। আজকে দেখলাম আপনার মিডিয়াতে 971,000 কোটি টাকা ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী মুখ্যমন্ত্রী ছিল চন্দ্রবাবু নাইডু। তাহলে শরিক তো চন্দ্রবাবু নাইডু শরিক আছে। আমি জানি না এটা তদন্ত হবে কিনা। 971,000 কোটি টাকা ওনার সম্পত্তি, কোথায় থেকে আসলো এই সম্পত্তি? এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি এই ধনীর মধ্যে। তাহলে আমরা যে ধরে নিতে পারি না যে গরিব অংশের মানুষ সারা পৃথিবী থাকবে, সারা জীবন শুধু রাস্তায় ঘুরবে আর অনাহারে থাকবে, জিনিসপত্র আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, তার নেই কর্ম নেই, কিছু নেই, একটা ইস্যু বানিয়ে শুধু সামনে চলে আসা রাজনীতি করা, এটা তো ঠিক নয়। আমার মনে হয় তাদের ভাবা উচিত যে রাজনীতিটা রাজনীতির মতনই হোক, মানুষের স্বার্থে হোক, গরিব মানুষের স্বার্থে হোক, কারণ এই ব্যাপার চলতে পারে না এরা। আমরা বেশ কয়েকটি জায়গার আজ বিষয়গুলো উত্থাপন করেছিলাম। সবকটি বিষয়ে জনগণ তাদের কথাগুলো বলছেন, অভিযোগ করছেন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। নেতা মন্ত্রী দেখলে তারা ক্ষেপে যান, সেটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। ধর্মনগরের ঘটনা দেখেছেন, জম্পুহিলের ঘটনা দেখেছেন, আরো বেশ কয়েকটি জায়গায় ঘটনা রয়েছে যে ঘটনাগুলো প্রমাণ করছে মানুষ ক্ষিপ্ত, বঞ্চিত, শোষিত, জলের জন্য রাস্তায় নামছেন। যখন আমরা বলছি আমরা আপনাদের প্রত্যেকের কাছে শুধু বলছি, শুধু নয়, কথাগুলো তুলে ধরছি, সরকারের বিষয়গুলো তুলে ধরছি, সুশাসনের কথা বলা হয়, স্বাধীনতার অমৃতকালের কথা বলা হয়, ঠিক তখন তারা পানীয় জলের জন্য রাস্তায় নামছেন। দিনের পর দিন তারা পানীয় জলের সংকটে ভুগছেন, এই কথাগুলো তারা তুলে ধরেন। আমরা পরপর কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরবো যেখানে নাগরিকরা তাদের সমস্যার কথা বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সেখানে কোনো বিধায়ক যাচ্ছেন না, কোনো জনপ্রতিনিধি যাচ্ছেন না, কোনো নেতাবাবু যাচ্ছেন না তাদের কথাগুলো শোনার জন্য। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেছেন, তাদের কাছে সবকিছু খুলে বলছেন। আপনারা শুনুন জনগণ কি বলছে। আমরা পেঁচাতল আদি ব্লক, আমরা এই ত্রিপুরার আমি গরিব উপজাতি অংশ মানুষ, আমরা এখানে বঞ্চিত। কারণ কিতা রাস্তা নাই, আবার জলের সুবিধা নাই, কারেন্ট আবার সপ্তাহে একবার জ্বলে, আর বিলের সময় রেগুলার দেওয়া লাগে। বিলে তো কোনো বন্ধ নাই, তবে আমার কারেন্ট তো সব সময় বন্ধ। এই তো দুঃখজনক। আবার অঙ্গনাদি সেন্টার, আমরা এখানে তো পান বাগানে পলাপান নয়, তো পলাপান ওই তো সকালে যাইতে পারে না, একা করেও যাইতে পারে না। আবার মাও তো ওখানে মধ্যখানে জঙ্গল, ওইটা লাগে যাইতে পারছে না। আমি আগের থেকে আমি দাবি চাই, পান আর পুষরে পাড়া অঙ্গনা সেন্টার আগের থেকে আমি দাবি চাই। হ্যালো, একটু পলাপানে একটু নমস্কার, কে বলছেন? পলাপানে একটু সুযোগ সুবিধা লাগে। তবু এখানে একবার তারা ওখানে বর্তমান সরকার কোনো তারা আমি খারাপ করি না। নমস্কার, কে বলছেন? ব্লক থেকে একবার সিডিপি অফিস আইয়া পড়ছে। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। দেখো, এইটা আমি প্রতিদিনই আমার কাছে শেয়ার করেছি যে এই সরকার বলি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরা একদম বিতর্কগতভাবে তারা
এইগুলি গ্রহ রাখা কেন তো টাকা খরচ কেন হবে? আর এই যে মোদী উনার যে দায়িত্ব ছিল না কেন্দ্রীয় সরকার কি কাজ চলছে, কি হবে না হবে, হ্যাঁ কি করতেছে, এইগুলি নাই। ওরা কি মানসিকতা মানসিকতা এটা হলো গরিব রক্ত চুষার জন্য বিমান আমরা ট্রিটমেন্ট করতেছে গরিব মানুষের সাথে লাঠি রিক্সা করে হ্যাঁ রিক্সা করে মানুষকে এই টাকাগুলি আপনার সরকারের এই ফাঁকগুলি দিচ্ছে কতগুলি ভারতবর্ষের ভিতরে সময় দুবেল সারদা দারোদা রুজবিলি আজকে থেকে 40 বছর আগে 15 বছর আগে থেকে সাথে লোক করা চলছে এই বিমান দাবি এই তাহলে এরা সবাই যুক্ত এই যে চুরির টাকা আর এই টাকা কথা সেই টাকাগুলি এই ফান্ডগুলোর টাকা এবং এইগুলি লোক জায়গায় মানুষের কাছে করতে মানুষকে আরো শোষণ করতে এটা ভারতবর্ষের জন্য জীবনের জন্য আজকে রাত্রে যদি বিদেশি ভারতবর্ষের লোক এইরকম বোঝা তাহলে এরা তো আপনাদের ছিল নীতিটা হতো না প্রধানমন্ত্রী ত্রিপুরা সরকারের এদের দায়িত্ব না রাজ্য মানুষকে রক্ষা করে বিদেশ থেকে আইনরা যদি রক্ষা করে ওরা করবেন না কথা আপনি বলুন তো আর কিছু আছে মূল্যবাদী লোক আমরা মূল্যবাসী এই মূল করা ওই মালিক সরকারের গুণগান গাওয়া এই মুখের প্রধানমন্ত্রী গুণগান গাওয়া এই গাওয়া গুণগান গাওয়া নিয়ে ব্যস্ত তাহা নিজে আর এক ধরনের কারণ বিভিন্ন সব কিছু পাইলে এরা সব ভুলে যায় গরিবের মনের ব্যথা মানুষের মনের ব্যথা এরা বুঝে না তাই আমি বলছি জয় ভীম আপনি এবং আমিও জয় ভীম বলছি আবার বিচার দ্বারা ছাত্র তরু আর মুলি এই সমস্ত কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত কিছু ত্যাগ মানুষ মৌলবাদী বিচার দ্বারা বিচার দ্বারা ছাত্র তরু সমস্ত দলের মানুষ এদেরকে বহিষ্কার করুক এবং পরবর্তী সময় আমরা তাদের বিচার আদর দেখবো তাদের কি করছে না করছে এটাই বলবো দাদা মানুষ কত কার জনসাধারণ গরিব মানুষ সমস্ত দেবে এরা এরা তো লুটপাটে ব্যস্ত এদের পারলে এদের টাকা এই মালিকের টাকা এই স্থানগুলি চলতে দুর্নীতিগুলি আরো বাড়াই নমস্কার দাদা জয় ভীম সিডিপি অফিস আইয়া পড়ছে কারণ সেখানে পুষরে পাড়া সিডি নমস্কার কে বলছেন আমি আনন্দিত খুবই একদম হ্যাঁ বল এখন আপনারা শুনে আমরা যা দেখলাম ধর্মনগরে সেই ঘটনাটা আসলে দেখা গেল বিজেপির নেতা বিশ্ববন্ধু সেন করাই মাধ্যমে আমরা যারা আমাকে যা বুঝতে পারলাম আমরা এলাকাবাসী হিসেবে আমরা গ্রামবাসী হিসেবে কিন্তু এটা তো 2017 সনে এখন বর্তমান তখনের বিজেপির সর্বভারতীয় সভাপতি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছিল আমরা 4 তারিখ ক্ষমতা পাওয়ার পর মাটির তলের থেকে তুলল যারা আত্মসাৎ করছে তাদের মুখটা তুলে রাখবো আজকে তাই এখনো আজকে 7 বছর এখনো কারোর মুখটা তুলাইতে পারছে না আগামী ত্রিপুরা মানুষ টাইনের উল্টা ঝুলিয়ে দিব কারণ তারার মতো মানুষ যদি এই ধরনের বার্তা কইয়া এই ধরনের প্রতিশ্রুতি দিয়া মানুষের লোকে প্রতিশ্রুতি বরখেলাপ করে ত্রিপুরা মানুষ তারারও উল্টা ঝুলাইতে পারে আজকে যারা ডেপুটেশন আইছে দাবির জন্য আপনারা যদি এক এক করে প্রশ্ন করেন দেখবেন কারো কেউই যদি সত্তরা 10 জন বলে আমার টাকা আছে আর বাকি 90 জন আসলে ওই আমাদের মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেনের পোষা তারা যদি না ইয়ে আগামী দিন রেগার কাজ দিবে না মঞ্চে বাতে না গেলে রেগার কাজ দিবে না এই যে মানুষকে দিবে মানুষকে প্রোগ্রামে নেয় বিভিন্ন আন্দোলনে নেয় আমাদের এখানে চলে নেমে চলবে মঞ্চে বাজ অনুষ্ঠানে যাবে না তুমি রেগার কাম পাইবে না তাদের প্রোগ্রামে দেবে না রেগার কামে বঞ্চিত এই যে গরিব মানুষের প্রতি এই ধরনের জুলুম এই জুলুম করে কতদিন থাকা যায় সেদিন থাকা যায় না কিন্তু মানুষ এখন চিন্তা করছে তাদের প্রোগ্রামে না গিয়া
জায়গার কাজ না পাইলে না পাবো, কিন্তু আমরা তার দায়িত্ব না পক্ষে নেই। তো এই করে আর বেশি দিন থাকা যায় না। আগামী দিন দেখবেন আরে উল্টাইয়া রাখে। আমরা তার তীব্র নিন্দা জানি এই ধরনের মানুষের। মানিক সরকার যদি দোষী হয় তাদেরকে গ্রেফতার করে তোমার কাছে সিবিআই সমস্ত কিছু তদন্তকারী সংস্থা আছে, কেন মানুষকে এই ধরনের উস্কানিমূলক কথা বলো? মানুষকে কেন হয়রানি করো? মানিক সরকার দোষী হলে শাস্তি পাবো, আমরাও একমত। জনগণের টাকা কেন আত্মসাৎ করবো? কিন্তু তা না কইরা কিন্তু দেখা গেল তদন্ত করে তো তোমরা কোনো কিছু বাদ করতে পারো। এখন মানুষ যখন তোমরা থেকে দূরে সরিয়ে যায়, এখন মানুষকে রাখার জন্য, মানুষকে কন্ট্রোলে রাখার জন্য মানুষকে বিভ্রান্ত করতে হবে। এই বিভ্রান্ত কতদিন করতে পারবা? আর বেশি দিন করতে পারতাম 2028 পরে আর করতে পারতাম না। তখন দেখো কাজকে উল্টা জোগায়, এইটুকুই বলা। একদম পোলাপান লাগে, একটু সুযোগ ওইটা লাগে। 2 বার আইয়া পড়ছে, আবার কমিটি একবার করে গেছে, গিয়া কি তা ওই আবার নমস্কার, কে বলছেন? বেকওয়ার্ড জায়গা লাগে এখানে। আপনাদের আজকের ক্যাপশনে যেটা দিয়েছেন যে নেতা মন্ত্রী দেখলে মানুষ খেপে যায়, আসলে নেতা মন্ত্রীরা দেখলে মানুষ খেপে যায়, এটার তো কারণটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে না। এত খুব মানুষ ত্রিপুরা রাজ্যে নেই, যার জন্য আস্তে আস্তে একটু দীর্ঘ সময় লাগছে যে খেপার জন্য। সেই খেপাটার দরকার ছিল আরো অন্তপক্ষে 2 বছর আগে, কারণ মানুষ 5 বছর দেখে 5 বছরের বেশি দেখার কোনো প্রয়োজন নেই। যে কোনো সরকারকে 5 বছর দেখার 5 বছর তার সময় দেওয়া যায়, ঠিক আছে, সে ভালো চললো না খারাপ চললো, 1 বছরে তো আর বুঝে না, সে 5 বছর আগে। কিন্তু 5 বছর পার হয়ে 7 বছরের মধ্যে যে করবে তাদের একটা কোনো কাজ তারা ভালো জনসাধারণের জন্য করতে, এরকম কোন দৃষ্টান্ত ওরা দেখাতে পারবেন না। না পারলো বেকারদের জন্য, না পারলো কৃষকদের জন্য, না পারলো কর্মচারীদের জন্য, কার জন্য কি করেছে তারা? না গরিব মানুষ যে জায়গা আছে সেই জিনিসও কমে দিয়েছে। কার জন্য তারা ভালো কাজ করছে এমন একটা দৃষ্টান্ত কিন্তু বিজেপি গভর্নমেন্ট দেখাতে পারবে না, যার জন্যই তারা নেতা মন্ত্রী দেখলে খেপে যান। যেমন যে পানিসাগরের যে মন্ত্রী, যে মহিলা, ওই মহিলাকে দেখে কিভাবে খেপলো আপনারা সাধারণ ত্রিপুরার মানুষ কিন্তু দেখেছেন। ট্রাইবেল জনজাতি অংশের যে গরিব মানুষরা তারা কিন্তু আর বসে থাকার মতো তাদের আর উপায় নেই, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। বাজারে গেলে না বিশ্বাস। আসলে যাদের টাকা পয়সা আছে, যারা রোজগার বেশি আছে, প্রত্যেকটি এলাকাতে যারা লুটে পাটে খাচ্ছে 4-5 জন 5-7 জন, তাদের মূল্য বেশি হলে তাদের কোনো আসে যায় না। যারা বেকার অংশের মানুষ, যারা গরিব অংশের মানুষ, বাজারে গেলে তারা মাসে দেখা গেল যে প্রত্যেকটি গরিব ফ্যামিলি থেকে চুষে নিচ্ছে গভর্নমেন্ট, টাকাগুলি কেড়ে নিচ্ছে। যেভাবে ট্যাক্সের দাম, জিনিসপত্রের দাম বাড়িয়ে প্রত্যেক মানুষের, মনে করেন সাধারণ একটা গরিব মানুষের ফ্যামিলি যে 10,000 টাকা মাসে খরচ হয়, দেখা গেল যে আগে 10,000 দিয়ে তারা যেই বাজারটা করতে পারতো, এখন সেই বাজারটা করতে লাগে তাদের 15,000 টাকা। প্রতি মাসে তাদের 5,000 টাকা বেশি লাগে এই জিনিসপত্রের দামের কারণে। তারা কিভাবে চলবে? তাদের আর জায়গা নেই চলার মতো, যার জন্য তারা মন্ত্রী এবং নেতা দিকে তারা খেপে যাচ্ছে। কারণ তারা তো আর বাজারে গিয়ে সেই চাহিদা অনুসারে বাজার করতে পারছে না। টাকা কি খরচ করছেন? হয়তো দেনা করে বা না করে বিগত দিন রোজগার যা করেছেন, দেখা গেল যে জমিন দিচ্ছেন, পরে আবার বাগান বিক্রি করছেন, কোন জায়গা থেকে টাকা এনে তার সংসারটা চালানো হচ্ছে। কারণ কিন্তু মাঠে দিয়ে থাকতে পারবেন না, খেতে হবে। যে জায়গাতে মাছ ভাত খেয়েছিল সেই জায়গাতে হয়তো আলু সিদ্ধ ভাত খেতে হবে। আলু সিদ্ধ ভাত খেতে গেলেও তাদের সেই ডাবল টাকা লাগে। আগের দিন নেই। বেকওয়ার্ড জায়গা লাগে এখানে স্কুল হইতো না। আরে কারণটা কি তাইছে? আগে তো পুষরে পাড়া সেকশন হয়েছে, ওইটা কি সরকার জানে না? এখানে হেড লুট, এখানে মেন রুট না, তো মেন রোড হইলে একটা কথা, এটা তো আগে থেকে বেকওয়ার্ড জায়গা।
ওখানে বলে দেওয়া যাইতো না। এই কারণটা একটু দুঃখজনক। তাহলে কি লাগে বঞ্চিত হই। হাতে সরকার আমার লাগে একটু নজর রাখো। আমি তো জনগণ, আমি তো দেশের মানুষ, আমি কোনো বাইরের মানুষ না। একটু দুঃখজনক। আমি ডিএম কাছে গেছে একবার, ডিএম কাছে একবার গেছে, আবার বিডিও কাছে 2 বার, সিডিপি 2 বার, এটা আমি নালিশ দিছে। আমরা পুষরাইস্তাই ভাবে এখানে অঙ্গনাদি। নমস্কার, কে বলছেন? আবার পান বাগানে আগে সেন্টার আছে, নমস্কার। এখানে পান বাগান। এখন তো মায়া কান্দাকে দিয়ে লাভ নেই। এখন বিজেপির পায়ের তলার মাঠে এখন সোজা যাচ্ছে। ওরা এখন লোকগুলি গিয়ে সামনে নিয়ে আসছে, কিন্তু ওরা তো এলাকার মানুষকে বুঝা যাচ্ছে বছর যে 50,000 চাকরি দেওয়ার ভাতা কি করেছিল। সারা ঘুমাকে নেই বললেকা 10,000 हम रिपीट करेंगे बाद में चैनल को बोल दिया रिपीट नहीं करने का। তাদেরকে মানে তো বলবো তাদের তাদের জন্য প্রচার করতে হবে, ন্যাশনাল প্রচার করে দেওয়া হবে। উনি তো বলছেন ভূমিটা তো আমরা তো কি বলছি চিত্তান কেলেঙ্কারি তদবরক না, সে তো আসলো না। এখানে জনগণকে খেট দিয়ে কিনা হলো মানে একটা জনসভাকে বিরোধীরা জনসভাকে নিয়ে বাচ্চা দেওয়ার জন্য এটা একটা প্রেজেন্ট মাফিক রাজনীতি ছিল। সব আপনার 50,000 চাকরি দেন বলেছিলেন, ওটা পারলেন না। ঘরে ঘরে রোজগার এটা পারলেন না। সুস্থ পানীয় জল ওটা পারলেন না। এখনো রাস্তাঘাটে রাস্তা জাম করে থাকে, হাইওয়ে জাম করে রাখে রাস্তা চলার জন্য। রাস্তাঘাট কোনো এলাকাতে ব্রিজ নেই, বন্যা ব্রিজ গেল ওটা দেখার জন্য কোনো ভিজিট নেই। এখান থেকে মন্ত্রী হলো, এমএলএ সবাই হলো, এলাকাবাসীকে শুধু শুধু দেখছে না, ওটার জন্য কোনো প্রতিবাদ নেই। মানে উনি গেছেন ওনার প্রথমটাকে ভালো করার জন্য রোদ্দু থেকে সামনে আসছে। গ্যাসের এখানে লোক ছিল, গ্যাস অর্ধেক রোদ্দুরি সম্বন্ধে জানে না বা অ্যাকাউন্টে নেই, সব পার্টির লোক। হবে না, কারণ পাবলিক সব জানে ওনাদের রাজনীতি পাবলিক দিয়ে এক বছরের নমস্কার, কে বলছেন? আসলে আমি বলতে চাই এই যে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘেরাও করে যে বিক্ষোভ দেখাচ্ছে এটা ভুল। এই বিক্ষোভ যদি নিষ্কল আমাদের দেওয়া যেত তবে এটা সঠিক। আমাদের পুরো জনগণ উল্টা পাল্টা করছে। যারা নিষ্কল বলে চাকরি দিবে বলেছে ওদেরকে কিছু বলছে না, মানিক সরকারকে ধিক্কার জানাচ্ছে। তারপর বিপ্লব কুমার দেব সমস্ত নিয়মিত কর্মচারীকে নিয়মিত বন্ধ করে দিয়ে গেছে। এটার বেলা জুমলা একটা সরকার আর ওই মানিক সরকারকে বলছে রোজ বিলের টাকা ফিরিয়ে দিতে। আমাদের ত্রিপুরার জনগণ উল্টা পাল্টা করছে। আমাদের ত্রিপুরার জনগণ কি হয়েছে আমি করতে পারছি না। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আপনাদের সাথে দুটো বিষয় বলতে চাই। হ্যাঁ, বলুন। এই যে তাদের দেখে মানুষ খেতে ঘটনাটা যে বলছেন, আসলে ঘটনাটা ইয়ে সত্যি শাসক দলের তাদের দেখে মানুষ কিন্তু দেখে এই সময়ের মধ্যে। এর একটা বিষয় হলো বিজেপি কিন্তু 2023-এ তাদের মানে পায়ের নিচের মাটি কিন্তু সরে গেছে। এটা ভোটেই প্রমাণিত। 39% মানুষের ভোটে সরকার চলছে। এর পরবর্তী সময় সরকারটা চাইছে তার জনসমর্থনটাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রাজ্যের ঘটনা আমি দেখছিলাম, উত্তরে যে আজকের ঘটনাটা ঘটলো একটা এবারে মানিক সরকার থেকে, যেমন আজকে শুধু এটা না, যুবরাজনগর ব্লকে ইঞ্জিনিয়ারকে পেটানো হলো। গতকালকে দেখলাম জম্মুহিলে মন্ত্রীর বিরুদ্ধে মানুষের খুব উগড়ে দিলেন। এটা কিন্তু গত 5 বছর 4 বছর 3 বছর আগে এমনটা ছিল না। আজকে ধর্মনগরের জেলা সম্মেলনকে কেন্দ্র করে আমার
ধর্মনগরের বুকে একটা রেকর্ড 2 সহস্রাধিক মানুষ। একদিকে বিজেপির, এটা বিজেপিরই আসলে নাম দিয়েছে আপনার ওই যে রুজবেলি, এটা বিজেপিরই নাটক। 2 সহস্রাধিক মানুষ, কোনো ভয় নেই মানুষের, কত মার দিয়ে মানুষের যে দেখলাম আমরা আর কি, এই জায়গায় বিজেপি আতঙ্কিত। এটা নাটক, বিক্ষোভ যদি দেখানো দরকার আমি মনে করি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে দেখানো দরকার। কারণ 18 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে রুজবেলির চিট ফান্ডের টাকা মানুষকে ফিরিয়ে দেবেন। দিল্লিতে তারা, ত্রিপুরায় তারা, জেলায় জেলায় তারা, সব জায়গায় তারা, আইন প্রশাসন সবকিছু আছে। মানিক সরকারকে তাহলে গ্রেফতার করুন, যদি ওনার যদি দায়ী হয় এভাবে ব্যাপার করার কি দরকার? আমরা দেখলাম বিশ্ববন্ধু বাবু বাম আমলে দারুণ ওনার আন্দোলন, কি আন্দোলন? ধর্মনগরে রেল ডিভিশন করতে হবে, রেল রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করতে হবে, মানিক সরকার দিচ্ছে না, এই না সেই না। এখন বিশ্ববন্ধু বাবুর কাছে আমার প্রশ্ন, আচ্ছা এখন তো উনি ত্রিপুরা সরকারে আছেন, উনি একদম গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, স্পিকার। দিল্লিতে বিজেপি, ত্রিপুরায় বিজেপি, এই দপ্তর রেল দপ্তর রেল, তাহলে এখন কেন রেল রিক্রুটমেন্ট বোর্ড বা রেল ডিভিশনের দাবি নেই? পারবে উত্তর দিতে? এটা নাটক না? আসলে বিজেপির কাছে জিতেন চৌধুরী বা মানিক সরকার বা সিপিআইএম একটা আতঙ্ক। মন্ডলে মন্ডলে মন্ডল সভাপতি নির্বাচন হয়, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা যেভাবে রিগিং, দলীয় নির্বাচনে রিগিং। অদ্ভুত ঘটনা, আপনাদের চ্যানেল গুলাতে বিভিন্ন মিডিয়াতে দেখি 7টা বাজারের মতো 70 লাখ 50 লাখ, ভাবতে ভাব কি চলছে ত্রিপুরায়। সম্পর্কে মানুষ আর কি জানতে চাইছেন? মানুষ তো হাসছেন, মুখ থেকে মানুষ হাসছেন। এই জায়গায় আমরা বলতে পারি যে বিজেপি জনবঞ্চিত হচ্ছে, জনসমর্থন হারাচ্ছে। তার পেছনে কারণ মানুষের একটা কাজ নাই, উন্নয়ন নাই, রাস্তাঘাট খারাপ। আরে আপনাদের খুশিও তো আক্রমণ হয়েছে, আমরা দেখলাম সিপিএমের অফিসে, কংগ্রেসের অফিসে, আপনারও তো আক্রান্ত। তো সব মিলে এগুলাকে আড়াল করার জন্য নাটক। সেন্টার আছে, নমস্কার, কে বলছেন? আরেকটা সেন্টার লাইভে আছেন? সেন্টার আছে, এখানে পানবাগানে আরেকটা সেন্টার করতে কারণটা কিটা ওইটা আমি বুঝতে চাই। আপনাদের এখানে কত পরিবার মানুষ আছে? আমরা এখানে এখন বর্তমান আছে, এখানে আমরা এই সাইটে মিলিয়া 22-23 পরিবার। ওখানে এখানে বর্তমান আছে এখানে 16-17 পরিবার। এখানে সংখ্যাগরিষ্ঠ আমি বেশি। আচ্ছা, পুষরে পাড়ায় এখানে পুষরে, আসল পুষরে। এখানে মেন কি সমস্যা আছে আপনাদের? এখানে সমস্যা আছে, এখানে এসে তারা আমরা পুষরে এখানে জায়গা কিনছে, পানবাগান এরিয়া। পানবাগানের থেকে 3 পরিবার জায়গা কিনছে, এখানে স্কুল বানাইতে চায়, এখানে পুষরে বানায়। আসল পুষর হয়েছে এখানে। আমি রাস্তাঘাটে কোনো সমস্যা আছে? রাস্তা লাগিয়ে সমস্যা, রাস্তাও 2-3 বার ইলেকশন সময় রাস্তা দিব, হেই দিব, তবু ইলেকশন শেষ, রাস্তাও শেষ। আপনাদের এটা কোন বিধানসভার অধীনে পড়ে? আমরা পাপিয়াসারা কেন্দ্র বিধানসভা। আচ্ছা, তো জনজাতি এলাকা? জনজাতি এলাকা। জল টলা আইনি এলাকা? জল টলে আমি সরা জল খাইয়া ব্যবহার করে। নমস্কার, কে বলছেন? হ্যালো, রাস্তাও নাই। হ্যাঁ বলছিলাম, একটা কথা বলার ছিল। মানিক সরকারকে দেখে যে যারা খেপছে, এই যে কথাটা ব্যবসাটা আপনাদের এখানে দেখাচ্ছেন, এটা তো হিংসামূলক কাজ। আমরা যেটা দেখলাম যে মানিক সরকার বিরোধীরা খেপার যে ধরনের ব্যবহার তারা 5 বছর থেকে 7 বছর চালাইল, আজকাল নিজেদের মধ্যে দেখেই সেই জিনিসটা করলো পানিসাগরে। এখানে শুধু বিরোধীরা যেটা তারা করতেছে এটা হিংসামূলক। এখন তাদের সরকারের মন্ত্রীরা দেখলেই তো দৌড়াই যাচ্ছে।
তাহলে এখানে ঘটনাটা আমরা কি বলবো? এটা তো মানে হিংসামূলক যে বা কাজ করতেছে আজকে 7 বছর ধরে করতেছে, আর তাদের পায়ের তলা মাটি সরে গেছে। এখন বিরোধীরা যাতে মিটিং মিছিল না করতে পারে, মিটিং মিছিল করলে তো তাদের সংগঠনই থাকছে না। আসলে তাদের সংগঠনে এখন মাথা পর্যন্ত ভেঙে গেছে, মাথার লোক সব চলে আসছে বামপন্থের লোককে। তাদের কিন্তু সবার মাথা খারাপ হয়েছে। যদি বামপন্থের সংগঠন বাইরে যায়, লোক বাইরে যায়, তাহলে তাদের সরকার চলে যাবে। এখন তারা মরিয়া, এখন অন্যায় অত্যাচারভাবে করতেছে। আরে আমার তো মনে হয় দেখেন, ত্রিপুরার যে কিছু লোক মূর্খ আছে, এটা তারই বোঝা যায় মূর্খ লোক ফেলে দিয়ে এই ধরনের ঘটনাটি ঘটাই যাচ্ছে। টাকা যদি মানিক সরকার মায়েরা গেল, তাদেরকে জেলে পুরাইল না কেন? কোন আত্মলে তাদের কোন অপ্রাপ্যতার কারণে তাদের বিজেপি গভর্নমেন্ট মানিক সরকারের আটক করে না? মানিক সরকার জেলে পুরিয়ে দেয়। ওদের যদি সেই ধরনের আক্রমণ এবং ভালো ব্যক্তিত্ব থাকে, ব্যক্তিত্ব তো ভালো নাই, তোরা মূর্খের ব্যক্তিত্ব, মূর্খ মানুষ এসে তোরা এই ধরনের মানুষের লেলাই দিতেছ। আর মানিক সরকারকে জেলে পুরাই দিই, তারা বাদল চৌধুরী তো জেলে পড়েছে। বাদল চৌধুরী কেন জেল হইল না? বিনা অন্যায় অত্যাচারে বাদল চৌধুরী কিন্তু জেলে কয়েকদিন রাখতো। কই তার নামে তো আজ পর্যন্ত কোনো দোষী সাব্যস্তই করতে পারলি না। তাহলে মানিক সরকারের কেন একদিনও জেল নেওয়া হইতো না? আমরা বিরোধী মানুষ হলো বিজেপি গভর্নমেন্টের, তারা যদি আত্ম থাকে মানুষের না লাগাইয়া যদি বামপন্থের যে নেতা নেত্রীরা দূর থাকে তাদেরকে জেলে পড়া, তাইলে বলতে পারবো তোরা সরকারের আত্ম আছে। আর না হলে যে ঘটনাটি করছে সব মূর্খের কারণে করতেছে। এই মূর্খামি ছুটে যাবে, মাথাও ভেঙে গেছে, মাথার লোক আস্তে আস্তে চলে আসছে, এখন মূর্খ শেষ হয়ে যাবে। তো আপনারা শুনলেন, বেশ কয়েকজনের বক্তব্য রাখলেন, বেশ কয়েকজনের বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছি। এখন বিষয় একটাই, প্রধানমন্ত্রী যে কথা দিয়ে গেছেন, বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে কথা দিয়ে গেছেন, বিজেপির অন্যান্য তাবর নেতারা যে কথা দিয়ে গেছেন, সেই কথা রাখবেন তো? এবার সাধারণ মানুষ রাস্তায় নামছেন নেতাদের কথায়। এই নেতাদের যদি সে সাধারণ মানুষ প্রশ্ন তোলে, তাহলে উত্তর দেবে কে? আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।